সকাল থেকে রাত পর্যন্ত কখন যে আমাদের সময় কেটে যায় আমরা নিজেরাই টের পাই না। সমস্ত কাজ করতে হয় একার হাতে গুছিয়ে। তাই নিজেদের জন্য একটু সময় বের করে রাখতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস। টিপস অনুযায়ী কাজগুলোকে যদি আমরা সারাদিনের করে ফেলতে পারি তাহলে অনেকটা সময় যেরকম বাঁচবে, পরিশ্রম কম হবে। সাথে বেশ কিছুটা মাসিক খরচও কমবে। তো আজকে সেইরকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ব্ল্যাক শুজ গুলো। এই ধরনের যে নস্টার হোক বা যে কোনো ধরনের কালো যে স্কুলের জুতোগুলো হয়, এগুলো কিন্তু বেশ কিছুদিন বাদে বাদে পালিশ করতে হয়। পালিশ না করলে কিন্তু জুতোগুলো ময়লা লেগে লেগে সাদা মতো হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এই জুতোটার কালারটা কিন্তু অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। তো এটাকে কিন্তু সবসময়ের জন্য দোকানে দিয়ে পালিশ করা সম্ভব হয় না। আবার কখনো যদি আমরা বাড়িতে পালিশ করতে চাই, সেক্ষেত্রে দেখা যায় জুতোর কালি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু পালিশ করা সম্ভব হয় না। তো বাড়িতে থাকা এমন কোন জিনিস দিয়ে পালিশ করলে কোনো রকম খরচা হবে না, তারই একটা ছোট্ট টিপস শেয়ার করব। এর জন্য এখানে নিয়ে নিয়েছি ক্রিম। ঘরে থাকা যে কোনো ধরনের ক্রিম হোক বা লোশন, ভেসলিন, এই ধরনের যাবতীয় জিনিস তোমরা ব্যবহার করতে পারো। খুব সামান্য পরিমাণ একটুখানি জুতোর মধ্যে দিয়ে একটা সুতির কাপড়ের সাহায্যে যদি ভালো মতো জুতোটাকে আমরা পরিষ্কার করে নিতে পারি, সেক্ষেত্রে ওপরে থাকা যে ধুলো ময়লাগুলো সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। সাথে কিন্তু জুতোটা আবার আগের মতো চকচকে হয়ে যাবে, যার জন্য একেবারেই দোকানে নিয়ে যাওয়ার যেরকম প্রয়োজন নেই। আর ফ্রি অফ কস্টে ঘরেই কিন্তু আমরা কালি ছাড়াই জুতোগুলোকে সুন্দর মতো পালিশ করে নিতে পারছি। এভাবে যদি আমরা পালিশ করি তাহলে আমাদের বারবার কাচা ধোয়া করে জুতোটা পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। তো দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু সামান্য একটুখানি ক্রিম দিয়েই আমরা জুতোটাকে পরিষ্কার করে নিতে পেরেছি। তো আশা করছি ছোট্ট টিপসটা অনেকটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ঝাঁটা। আর ঝাঁটা কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। কিন্তু ঝাঁটাটা যখনই আমরা মেঝে ঝাড় দিই তখন দেখা যায় মেঝের মধ্যে যদি কখনো বাচ্চাদের কোনো চকলেট বা মিষ্টি জাতীয় কিছু পড়ে থাকে, সেটা যদি আমরা খেয়াল না করে ঝাঁটার মধ্যে দিয়ে ঝাড় দিয়ে ফেলি তাহলে দেখা যায় ঝাঁটাটার মধ্যে কিন্তু একটা চিটচিটে ভাব হয়ে যায়। আর সাথে কিন্তু পিঁপড়েও চলে আসে। সবসময়ের জন্য ঝাঁটা ধুয়ে পরিষ্কার রাখা সম্ভব হয় না, কেননা যখন তখন কিন্তু আমাদের ঘর ঝাড় দেওয়ার প্রয়োজন পড়ে। তো কিভাবে আমরা ঝাঁটাটাকে সুন্দর মতো পরিষ্কার করে রাখতে পারবো যার জন্য কোনো রকম ঝাঁটায় পিঁপড়েও হবে না, আর কোনো রকম মিষ্টি কিছু যদি ঝাঁটা দিয়ে ঝাড় দিয়েও ফেলি, সেক্ষেত্রে আমরা এই কাজটা যদি করে রাখি তাহলে আর পুরো ঝাঁটা দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা লবণ, আর দিয়ে দেবো একটু উজালা। লবণ আর উজালা ভালো মতো মিশিয়ে যদি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে রাখি তাহলেও আমাদের কাজটা হবে। তো এখানে আমি দেখানোর জন্য একটা পাত্রের মধ্যে করে নিয়েছি। ভালো মতো এই দুটোকে মিশিয়ে নিয়ে খুব সামান্য পরিমাণ এই লবণ মিশ্রিত জলটা ঝাঁটার মধ্যে এইভাবে যদি একটু ছিটিয়ে দিই, সেক্ষেত্রে যদি কোনো পিঁপড়ে থেকেও থাকে সেটা যেরকম একবারে চলে যাবে। আর পুরো ঝাঁটা ধোয়ারও আমাদের প্রয়োজন নেই, কেননা লবণটা কিন্তু এখানে মিষ্টির ভাবটাকে কাটিয়ে ফেলতে সাহায্য করবে। আর উজালার মধ্যে যে কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যালটার জন্য কিন্তু যদি পিঁপড়ে থেকেও থাকে সম্পূর্ণ মরে যাবে। আর এইভাবে জল দিয়ে ধোয়ার পর কি করব, মধ্যেখানে যে ঝাঁটার সুতোগুলো আছে একটু একটু করে ফাঁক করে এইভাবে ক্লথ ক্লিপ দিয়ে ফাঁক করে এরকম ভাবে আটকে দেবো। তো এইভাবে যদি আমরা ফাঁক করে করে দিয়ে তারপর পাখার হাওয়ায় হোক বা সূর্যের আলোয় বেশ কিছুটা সময় রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু ঝাঁটাটা শুকিয়েও যাবে তাড়াতাড়ি। তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন সাবান ব্যবহার করি তখন সাবান ব্যবহারের পর সাবানের কিন্তু এই কাগজের বাক্সটা ফেলে দিই, কিন্তু আজকে থেকে এই সাবানের বাক্সটা আর কখনোই ফেলবো না। এটা দিয়েও কিন্তু আমাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে। তো তোমরা হয়তো ভাবছো যে সাবানের বাক্সটা আবার কি কাজে লাগবে। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে। এই সাবানের বাক্সটা কিন্তু ফেলে দেবো না। বন্ধুরা, আমরা যখন বিছানা ব্যবহার করি তখন অনেক সময় বিছানার নিচে তোশকের তলায় কিন্তু এই ধরনের ছোটখাটো প্যাকেট বা কাগজের টুকরো কিন্তু রেখে থাকি। তো এই ধরনের কাগজের টুকরো বা নানান রকম জিনিস যদি তোশকের তলায় রাখা হয়, সেক্ষেত্রে দেখা যায় আরশোলা বা ছারপোকার উৎপাত কিন্তু বেড়ে যায়। তো এই ধরনের প্যাকেটগুলো আমরা ভালো রাখার জন্য তোশকের তলাতেই রাখি। তো যখন এই ধরনের আরশোলা বা ছারপোকার উৎপাত বেড়ে যাবে, এর জন্য কিন্তু নানান রকম কীটনাশক আমরা ব্যবহার করি। তো কোনো রকম কীটনাশক ব্যবহার করার দরকার নেই। এই সাবানের খালি প্যাকেটটা আমরা যদি তোশকের নিচে রেখে দিই, তারপর যদি এই ধরনের কাগজের বাক্স, প্যাকেট এগুলো রেখেও দিই, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পিঁপড়ে, পোকামাকড় বা কোনো রকম তেলেপোকা, ছারপোকা কিচ্ছু আসবে না। কেননা সাবানোর যে একটা স্ট্রং গন্ধ, সেই গন্ধটার জন্য কিন্তু কোনো রকম পোকামাকড় বিছানার ধারে কাছে আসবে না। তো এবার থেকে ফেলে না দিয়ে কিন্তু এই কাজটা আমরা করতেই পারি। আশা করছি এই ছোট্ট টিপসটা অনেকটাই কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু মশারি ব্যবহার করি, কিন্তু মশারিটা প্রত্যেকদিন সকালবেলা বিছানা গুছানোর সময় যখন আমরা এটাকে ভাঁজ করে রাখার চেষ্টা করি তখন কিন্তু অনেকটা সময় নষ্ট হয়, আর তার ফলে কিন্তু একটা বিরক্তি চলে আসে। অনেকেই আছে ঠিকঠাক মতো ছোট করে মশারি ভাঁজ করতে পারে না, বা ঠিকঠাক মতো মশারি ভাঁজও হয় না। সেক্ষেত্রে আমরা কিন্তু কি করি, একটা ছোট ব্যাগ বা একটা ছোট কাপড় রেখে দিই, তার মধ্যে পেঁচিয়ে মশারিটাকে কোনো রকম ভাবে রেখে দিই। তাতে কিন্তু মশারিগুলো ভালোও থাকে না। হাতের সামনে অনেক সময় ব্যাগ না থাকলে কোথায় আমরা মশারিটাকে রাখবো এই নিয়ে কিন্তু চিন্তার মধ্যে পড়ি। তো আজকে এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি মশারি রাখি, আমরা মশারিও রাখতে পারবো, সাথে কিন্তু আমরা বালিশের মতো ব্যবহার
করতে পারবো মশারিটাকে। অনেক সময় হয় বাড়িতে লোকজন আসলে কিন্তু প্রচুর পরিমাণে বালিশ লাগে। তো একটা যদি এক্সট্রা বালিশ আমরা মশারি দিয়ে বানিয়ে নিই তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটা সুবিধা হবে। আর এইভাবে রাখলে কিন্তু মশারি ভাঁজ করার কোনো রকম ঝামেলাই থাকবে না। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মশারি। মশারিটা দেখতে পাচ্ছ একেবারে এলোমেলো, কোনো রকম কিন্তু আমি ভাঁজ করিনি। তো তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা সোয়েটার। এই ধরনের যে ছোটখাটো সোয়েটারগুলো অনেক সময় থাকে সেগুলোর মধ্যেই আমি মশারিটাকে রাখবো। তার জন্য এখানে আমি একটা হুডি মতো সোয়েটার নিয়েছি। তোমরা যদি বুক চেরা যে বাটনওয়ালা সোয়েটারগুলো থাকে সেগুলো যদি নাও সেক্ষেত্রে হুকগুলো বা বোতামগুলো সম্পূর্ণ আটকে দিতে হবে। এরপর এর মধ্যে মশারিটাকে এইভাবে ঢুকিয়ে দিয়ে সামনে পেছনের অংশ যে এক্সট্রা গুলো থাকবে সেগুলোকে এভাবে মুড়িয়ে দেবো। এখানে আমি হাতাটাকে মুড়িয়ে দিলাম, টুপির জায়গাটাকে এভাবে মুড়িয়ে দিলাম। তো এইভাবে যদি আমরা বিছানার এক কোণায় মশারিটাকে সুন্দর মতো রেখে দিই সেক্ষেত্রে মশারিটা যেরকম ভাঁজ করার প্রত্যেকদিন ঝামেলা থাকবে না, আর সোয়েটারটাকেও কিন্তু আমরা না কাটাছেঁড়া করে রিইউজ করতে পারলাম। আর সাথে কিন্তু এটাকে আমরা বালিশ হিসেবেও ব্যবহার করতে পারবো। তো আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপস। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম ইলেকট্রিকের যে সুইচগুলো হয় তার মধ্যে কিন্তু নানান ধরনের আমরা কর্ড লাগিয়ে রাখি, যেরকম চার্জারের তার থেকে শুরু করে আবার যদি এক্সটেনশনাল কিছু আমরা ব্যবহার করি সেক্ষেত্রে তার আলাদা আলাদা কর্ড থাকে। তো সেক্ষেত্রে কি হয়, এই সমস্ত তারগুলো এক জায়গায় হয়ে কিন্তু এরকম ভাবে একসাথে থাকে। তার ফলে একটার মধ্যে যদি আমাদের হাত লাগে সেক্ষেত্রে কিন্তু হালকাভাবে যে বোর্ডের সাথে লাগানো থাকে যে তার চার্জারের হোক বা এই ধরনের কর্ডগুলো এগুলো কিন্তু খুলে আসে। তো এইভাবে খুলে আসলে কিন্তু বিপদ ঘটতেই পারে যখন তখন, কেননা মোবাইল এর সাথে চার্জে বসানো থাকে বা হয়তো দেখা গেল একটা চার্জার লাইট বসানো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু হাতের নাড়া লেগে সেই লাইটটা বা মোবাইলটা কিন্তু মাটিতে পড়ে যায়। সেক্ষেত্রে আমাদের অনেকটা অসুবিধা হয়। তাই এই তারগুলোকে ঠিকঠাক মতো আমরা অর্গানাইজ করে রাখার জন্য কিন্তু বাজার থেকে নানান রকম ক্লিপ কিনে আনি যাতে সমস্ত তারকে একসাথে সুন্দর মতো রাখতে পারি। তো আজকে থেকে কোনো রকম ক্লিপ কেনার দরকার নেই। এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্ট্র। তো এই ধরনের একটু মোটা যে স্ট্র গুলো হয় সেই স্ট্র গুলো এখানে নিলে ভালো হবে। তারপর স্ট্রটার নিচের দিকের অংশটার থেকে এইভাবে একটা কাঁচির সাহায্যে বা নেল কাটারের সাহায্যে এইভাবে স্ট্রটাকে কেটে নেব। পুরোপুরি কাটবো না, এইভাবে সার্কেল সার্কেল করে স্ট্রটাকে কাটবো যাতে পুরোটা না কেটে যায়, স্ট্রটা থেকে যেন কেটে আলাদা না হয়ে যায়। এইভাবে কেটে নেবো। এবার তোমরা চাইলে যদি প্রচুর পরিমাণে তার থাকে সেক্ষেত্রে পুরো স্ট্রটাই ব্যবহার করতে পারো। এখানে কিন্তু আমি খুব অল্প পরিমাণে কেটে নিয়েছি। যেহেতু আমার ২ ৩ টে কর্ড রয়েছে আর একটা স্ট্রকে কিন্তু আমরা বহুবার ব্যবহার করতে পারবো যদি আমরা এইভাবে ছোট, ছোট টুকরো করে কেটে নিই। তো এখানে আমি পরিমাণ মতো স্ট্রটাকে এইভাবে রাউন্ড করে কেটে নেওয়ার পর তারপর ছোট একটা টুকরো কেটে নিলাম। এরপর দেখতে পাচ্ছ এটা কিন্তু এরকমভাবে প্যাঁচানো, প্যাঁচানোই রয়েছে কিন্তু এরকমভাবে গোল হয়ে রয়েছে। এরপর এটাকে কোথায় কিভাবে ব্যবহার করব? আমরা যে সমস্ত তারগুলো এরকমভাবে একসাথে ঝুলিয়ে রেখেছি সেই তারগুলোকে একসাথে নিয়ে এইভাবে যদি আমরা সেলোটেপের মতো পেঁচিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আর বাজার থেকে আলাদা করে তার অর্গানাইজারের ক্লিপ কিনে আনতে হবে না। তারগুলো কিন্তু সুন্দর মতো একসাথে আমরা রাখতে পারবো ফ্রি অফ কস্টে। তো দেখতেই পাচ্ছ সুন্দর মতো কিন্তু আমরা পেঁচিয়ে রেখেছি। এইভাবে সারাদিনের কাজগুলোকে যদি একটু করে আমরা বুদ্ধি খাটিয়ে করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই সুবিধা হবে। আর এইভাবে রাখলে কিন্তু সমস্ত তার এক জায়গাতে যেরকম দলা পাকিয়েও থাকবে না, আর যখন তখন কিন্তু হাত লেগে এটা ওটা পড়েও যাবে না। তো আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, যখন আমরা ডিম কিনে আনি তখন কিন্তু কখনোই খেয়াল করি না যে ডিমটা ভাঙা আছে কিনা। তারপরে যখন আমরা ডিমটা সেদ্ধ করতে যাব তখন দেখা যায় অনেক ডিমের গায়ে কিন্তু চিড় খাওয়া থাকে। কিন্তু এই মুহূর্তে যদি আমাদের এই ডিমটা সিদ্ধই করতে হয় সেক্ষেত্রে কিন্তু এরকম গায়ে চিড় থাকা অবস্থায় ডিম সেদ্ধ করতে বসালেই ভেতর থেকে সমস্ত কিছু বাইরে বেরিয়ে আসবে আর ডিমটা ঠিকঠাক মতো সেদ্ধ করতেই পারবো না। তাই যদি দেখা যায় যে ডিমের গাটা একটু চিড় খাওয়া রয়েছে অথচ ডিমটাকে সেদ্ধ করতেই হবে, তখন একটা ছোট্ট কাজ আমাদের করতে হবে। এইভাবে যদি আমরা ডিমগুলোকে সেদ্ধ করতে বসাই যতই ডিমের গা ফাটা থাকুক না কেন কোনো রকম ভাবেই কিন্তু অসুবিধার মধ্যে আমাদের পড়তে হবে না। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি আটা মাখা। যদি আটা মাখা ঘরে থাকে তো সেক্ষেত্রে সেটাই ব্যবহার করবে, না হলে খুব সামান্য পরিমাণ একটুখানি আটা মেখে নিলেও কিন্তু কাজটা হয়ে যাবে। খুব সামান্য পরিমাণ একটুখানি আটা নিয়ে যে ডিমের ফাটা অংশটা রয়েছে তার উপর এরকমভাবে হালকা করে একটা লেয়ারের মতো প্রলেপ দিয়ে দেবো। তারপর বেশ কিছুটা সময় যদি একটুখানি শুকিয়ে নিয়ে তারপর এই ডিমটাকে সেদ্ধ করতে বসে সেক্ষেত্রে যতই ডিমের গায়ে ফাটা থাকুক না কেন বা চিড় খাওয়া থাকুক না কেন এই ডিমটা সেদ্ধ করলে কিন্তু কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না। তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।